হ্যাঁ স্যার, শুরু করুন। আমি ডাক্তার অমরনাথ চক্রবর্তী হোমিও দর্পণের পক্ষ থেকে আজকে একটি বিশেষ কেস নিয়ে এসেছি এবং এই কেসের উদ্দেশ্য হচ্ছে যে হোমিওপ্যাথির আর্ট পার্টটাকে শেখা। আর্ট, কলা, এটাকে শেখা। তা এই কেসটা বহুত মজাদার কেস। তা এই কেসটা আলোচনা করার আগে মাইকেল মধুসূদনের একটা ঘটনা আমাদের মনে পড়ল। মাইকেল মধুসূদন দত্ত তখন 6 কি 7 হবে, আমি অনেকদিন আগে পড়া তো, সঠিক ক্লাসটা মনে নেই আমার। তা তিনি ক্লাসের মধ্যে অঙ্কের সবচেয়ে কম পেয়েছেন। বিজ্ঞানের অবস্থা অন্যান্য বিজ্ঞানে যে ছিল সেগুলো খুব খারাপ অবস্থা। তা ক্লাসে যে হায়েস্ট পেয়েছেন অঙ্ক বা বিজ্ঞানে, সে সেটি থেকে ঠাট্টা করে বলেন যে দেখ, শেক্সপিয়ার কখনো নিউটন হতে পারতেন না। এই কারণেই বলছেন, কারণ তখনই মধুসূদন অসাধারণ কবিতা লিখতেন, যার জন্য তার কবি খ্যাতি মানে কি ছাত্র জীবনই তার ছড়িয়ে পড়েছিল। তা মাইকেল মধুসূদন এই কথাটা শুনে কোনো উত্তর দেননি, চুপ করেছিলেন, কোনো উত্তর দেন। বার্ষিক পরীক্ষায় গিয়ে দেখা গেল যে মাইকেল মধুসূদন ফার্স্ট হয়েছেন। শুধু তাই নয়, প্রতিটি সাবজেক্টেই, বিশেষ করে সায়েন্সের সাবজেক্টে উনি হায়েস্ট নাম্বার পেয়েছেন। তখন সেই বন্ধুকে ডেকে বললেন, বলে শেক্সপিয়ার নিউটন হতে পারেন, নিউটন কখনো শেক্সপিয়ার হতে পারেন না। কিরকম উত্তরটা কেমন দিয়েছে ভেবে দেখো। তা হোমিও সমাজের ক্ষেত্রে ঠিক ব্যাপারটা ঠিক এরকম। আমরা নিউটন হতে চাই, শেক্সপিয়ার হতে চাই না। শেক্সপিয়ার হতে চাই না, তার কারণটা কি? হোমিওপ্যাথিটা হচ্ছে কি শুধুমাত্র তো বিজ্ঞান নয়, তার সঙ্গে দর্শনও মিলেমিশে আছে, অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। এবং এইটা এমন একটা সিস্টেম যেটা দর্শনের দ্বারা পরিচালিত। বিজ্ঞানের সবচেয়ে ভূমিকা আছে, কিন্তু পরিচালনা করবে কে, মডারেট করবে কে? দর্শন করবে। আর এই দর্শনটা কি আমাদের সবচেয়ে হোমিওপ্যাথিতে অবহেলা করা হয় বিজ্ঞানের নাম করে। এবং এইটার পেছনে একটাই কারণ, বিভিন্ন রকম অপপ্রচার আছে এবং আমাদের বোঝার ভুল আছে এবং আমরা উপযুক্ত শিক্ষকের সান্নিধ্য পাই না। আর তার চেয়ে বড় কথা, যে বইগুলো পড়লে পরে শেখা যাবে সেই বইগুলোকে আমরা প্রথমে অ্যাভয়েড করি। মানে বিশেষ করে দর্শন ভিত্তিক যে বইগুলো, ও দর্শন তো ও তো কচকচানি, কিন্তু বাস্তবে তা নয়। তাহলে এখান থেকে বোঝা গেল যে হোমিওপ্যাথের ক্ষেত্রে কিন্তু এই কথাটা কিন্তু সমভাবে প্রযোজ্য। হুম, হোমিওপ্যাথ হতে গেলে আপনাকে শেক্সপিয়ার হতে হবে এবং তাহলেই আপনি কিন্তু সফলতা লাভ করবেন। আপনি মাইকেল মধুসূদনের গল্প থেকে বুঝতে পারছেন তিনি বিজ্ঞানও হায়েস্ট পেয়েছিলেন, তা সত্ত্বেও তিনি শেক্সপিয়ারই থেকে গেলেন এবং সেটা পরবর্তীকালে প্রমাণিত হয়েছে। সেই জন্যই বলছি যে এই দর্শনের উপর ভিত করে যে বিজ্ঞানটা গড়ে উঠেছে, এই দর্শনটাকে ভালো করে চেনার বোঝার চেষ্টা করুন। বারে বারে পড়ুন, অর্গানন পড়ুন, কেন্টের ফিলোসফি পড়ুন, রবার্টস পড়ুন, যেই চ্যালেঞ্জ পড়ুন, বুঝে বুঝে পড়তে হবে, নাহলে উল্টো পাল্টা যদি পড়েন মাথা সব গোল হয়ে যাবে। এবং উল্টো পাল্টা লেখার তো অভাব নেই, আমাদের তো হোমিও সমাজে সবাই তো আহ, গবেষক এবং লেখক। আমার গবেষণাও নেই, লেখাও নেই, আমার একটা বইও নেই। ফলে ব্যাপারটা হচ্ছে যে এই যে গবেষক এবং লেখকদের ঠেলায় বিশেষ করে দুনিয়ার চিকিৎসকরা এদের কিন্তু এরা আকৃষ্ট করেন, আকৃষ্ট করে এদের মগজটা ধুলাই করে দিয়ে সর্বনাশটি করে দেন। একজন হোমিওপ্যাথ কিন্তু নিজস্ব স্বতন্ত্র চিন্তা শক্তির অধিকারী হবে। সে কিন্তু কখনো কোনো ব্যক্তিকে অন্ধভাবে অনুসরণ করবে না, তার যুক্তি এবং বুদ্ধির দ্বারা সে পরিচালিত হবে এবং তার সাথে তার সততা থাকতে হবে। এই এতগুলো কথা আমি বলতে বাধ্য হলাম। আজকে যদি এই কেসটা যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন
যে কেন আমি এই কথা বলছি, আর্টটা কোথায় লুকিয়ে আছে। এই জায়গাটা যদি আপনারা না চিনতে জানেন, না বুঝতে পারেন, আপনার জীবনে কিছু করতে পারবেন না, সব প্যালিয়েশন সাপ্রেশন করবেন। এবং সে উদাহরণ এই কেসটার মধ্যে প্যালিয়েশন সাপ্রেশনও আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। আসুন, এবার মূল কেসে আমরা চলে আসি। ভদ্রমহিলার বয়স হচ্ছে 22। ভদ্রমহিলার বয়স হচ্ছে 22। শোনা যাচ্ছে কি? আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা, ভদ্রমহিলার বয়স 22 এবং তার যে প্রথম বাচ্চা যেটা, সেটা হচ্ছে নর্মাল ডেলিভারি হয়েছিল, তার বাড়িতেই হয়েছিল, তার বাড়িতেই হয়েছিল। এবং সেই বাচ্চাটাকে ইম্যাচিওর ইম্যাচিওর বাচ্চা তার হয়েছিল, এটা একটা ঘটনা পাওয়া গেছে। একটা কি হয়েছে, তাকে যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, ভ্যাকসিন দেওয়ার পর তার কি হয়েছে, ইট কজেস আলসার অন লেফট থাই। দেখুন, তাকে ভ্যাকসিন দেওয়া ছিল, ভ্যাকসিন দেওয়ার পর তার কি হলো না, তার ওই বাঁ পায়ে, হ্যাঁ, উরুতে তার একটা আলসার তৈরি হয়েছিল, এরকম একটা হিস্ট্রি ছিল। তারপরে কি হলো না, যখন তার 8 বছর বয়স যখন ছিল, তখন তার স্ক্যাবিস হয়েছিল, হাতে হয়েছিল। সেটা এক্সটার্নাল অ্যাপ্লিকেশন করে সেরেছিল। এই পর্যন্ত ঠিক আছে। সাবপ্রেশন অফ স্কিন ডিজিজ আপনারা রুব্রিকও পাবেন। এবার তার ডিসচার্জটা কিরকম ছিল, ইয়েলো ছিল, অফেন্সিভ, মাছ, মাছ ফিসি ওডর, অফেন্সিভ কমা দিয়ে মাছ ফিসি ওডর। এই ফিসি ওডরটা কিন্তু একদম আমার লাল কালি দিয়ে দাগ দেওয়া আছে। তারপর অফেন্সিভও যেমন আছে, ফিসি ফিসি ওডরটা হচ্ছে মারাত্মক, আষ্টে গন্ধ, মারাত্মক আষ্টে গন্ধ। পেশেন্ট, হ্যাঁ, পেশেন্ট হচ্ছে এমনি এখানে এটা চলে এসছে পেশেন্ট কমপ্লেনটা ভুল করে, যাই হোক আমি ডিস্টার্ব করিনি বলে লিখে দিয়েছি। পেশেন্ট হচ্ছে মাইল্ড ইন নেচার। কেউ যদি তাকে রিপ্রোচ করে, মানে কেউ যদি তাকে ওই বকাবকি করে বা কিছু করে, সি সবিং অ্যান্ড ডাজ নট টেক ফুড, সে ফুপিয়ে কাঁদে, এবং সে কি করে না, খাবার খায় না। এটা এক ধরনের অভিমান বা সেন্টিমেন্টাল, এটা বলা যেতে পারে। আচ্ছা, আরেকবার হচ্ছে কি, তার মা তাকে মারতে এসেছিল, তো তার জন্য সে কি হলো, ভয় পেয়ে ইয়ে হয়ে গিয়ে সে কি করলো, লক দেওয়া হয়ে গেছিল। হ্যাঁ, তা মারতে এসেছিল, মারতে পারেনি। মা যে তাকে মারতে আসবে বা মারতে পারে এরকম ভাবনাটা তার মাথায় ছিল না। যাই হোক, এটা ইয়ে হয়ে গেল। 15 বছর বয়সে তার জন্ডিস হয়েছিল, সেই জন্ডিসটা তার 1 বছর ধরে চলছিল। মাইন্ড ইট, 1 বছর ধরে জন্ডিসটা চলছিল। জন্ডিসটা 1 বছর ধরে চলার কথা নয়, তার এখানে একটা প্রলংড ঘটনাটা এখানে আছে, প্রলংড আছে। দিস কজেস ব্রেকডাউন অফ হেলথ, এবং এইটা তার হেলথটাকে ভেঙে দেয়। তারপর একটা তার মেয়ে হয়েছিল, সেটা কিন্তু সিজারিয়ান। এবং সিজারিয়ান যেটা হলো, এইটার পর কি হলো, সিজারিয়ান হওয়ার পর তার কি হলো, ডেভেলপ ব্লিডিং পাইলস, রিলিফ বাই হোমিওপ্যাথি। এই পর্যন্ত ঠিক আছে। ডেফিকেশন ট্রাভেলস আফটার ইট, তারপর থেকে তার পায়খানা গন্ডগোল ছিল। তাহলে একটা একটা করে আসুন। ব্যাপার হচ্ছে, আমরা এর আগেই পড়েছি যে সিজারিয়ান যদি ইয়ে হয়, অপারেটিভ যদি কিছু হয়, সেখানে কিন্তু একটা সাপ্রেশন হয়। এটা হচ্ছে যেই চ্যালেঞ্জ যদি করেন তাহলে বুঝতে পারবেন। যেই চ্যালেঞ্জ কিন্তু ওখানে সাইকোসিস সাপ্রেশনের কথা বলেছেন, পরবর্তীকালে কিন্তু আমি কিন্তু সাইকোসিস না, সিফিলিটিক সাপ্রেশন আমার নজরে পড়েছে, ইভেন ছোড়া পর্যন্ত। ছোড়াটা খুব কম, দু একটা পেশেন্টের, দু চারটা পেশেন্টে পেয়েছি। শরীর সাপ্রেশন পর্যন্ত তার হয়েছে ওই আফটার অপারেশন। কিন্তু মূলত সাইকোটিক সাপ্রেশন। হোয়াই সাইকোটিক? সাইকোটিক একটা সেন্সে সাইকোটিক, কোন কোন সেন্সে সাইকোটিক না, এখানে ব্যাপারটা হচ্ছে যে প্রকৃতি প্রদত্ত তার যে দেহটা, না, আমরা তো সব প্রকৃতির সন্তান। এই প্রকৃতি প্রদত্ত দেহটা যেটা যখন আমি কাটলাম, হ্যাঁ, সেই কাটার পর তাকে পরে তো তাকে জুড়ে গেল। জুড়ে গেলে কি সেই প্রকৃতির সেই জায়গাটা ফিরে আসে কি? কখনোই ফিরে আসতে পারে না, অসম্ভব। আপনি একটা কাপকে, একটা কোন প্লেটকে ভেঙে গেল, আপনি উন্নত মানে আঠা দিয়ে তাকে জুড়ে দিলেন, সব কিছু করতে পারলেন,
কিন্তু ঠিক আগের পেটটা হয় না কখনো, কিছু না কিছু তার খুঁত থেকেই যায়, যদিও কাজ চলে। তার এইটা একটা ব্যাপার, এইটা যে সিজারিয়ান, এটা তারপরে এইখানে তাহলে কি হচ্ছে, এই কাটার পর এই কাটাটা তাহলে কি হচ্ছে, একটা ইনকোঅর্ডিনেশন ডেভেলপ করছে এর ফিজিক্যাল লেভেল, এটা একটা ব্যাপার। আবার এটা কখনো সিফিলিটিক হতে পারে। কোন ক্ষেত্রে দেখা যায় যে আফটার অপারেশনের পরে দেখা যাচ্ছে তার ডিসেন্ট্রি স্টার্ট হয়েছে এবং ব্লাড ডিসেন্ট্রি চলছে, মাঝে মাঝে ব্লিডিং হয়, আমাশার ধাত পাত, আলসারেশন তার শুরু হয়েছে, এরকম সেটা বেশ কিছু পাওয়া গেছে, পাওয়া যায়নি তা নয়, বেশ কিছু পাওয়া গেছে। বেশ কিছু পাওয়া গেছে। এবার ভেবে দেখুন, তাহলে ওখানে একটা সাপ্রেশন হয়েছে, সার্জারি করলে সাপ্রেশন একটা হবেই। তারপরে কি হচ্ছে, ডেভেলপ ব্লিডিং পাইলস, তার সার্জারি হলো, সার্জারির পর তার ডেভেলপ ব্লিডিং পাইলস হলো, তার পাইলসে ব্লিডিং শুরু হলো, সেটা হোমিওপ্যাথি করে সারলো, যেহেতু তার হোমিওপ্যাথি করে সেরেছে সেটা বলেছেন তিনি, হ্যাঁ, তার স্বামী। তারপর কি হলো, ডেফিকেশন ট্রাভেলস আফটার ইট, তাহলে কি হলো, প্রথমে সিজারিয়ান একটা হয়েছে, সেখান থেকে সাইকোসিসের একটা ডেভেলপমেন্ট হয়েছে, তারপর সেটাকে চাপা দিয়েছে, চাপা দেওয়ার তারপর পাইলস ডেভেলপ করেছে, পাইলসটাকে চাপা দিয়েছে, চাপা দেওয়ার পর কি হচ্ছে, ডেফিকেশন ট্রাভেলস, তারপর তার পায়খানা গন্ডগোল শুরু হয়েছে, পেটের গন্ডগোল শুরু হয়েছে, এবং এই ডেফিকেশন ট্রাভেলস থেকে শুরু হয়ে পেটের যাবতীয় গন্ডগোল শুরু হয়। তাহলে একটা জিনিস, এটা সিরিজ ওয়াইজ কিন্তু এই ঘটনাটা ঘটেছে, যেখানে সাবপ্রেশনটা ঘটেছে, এবং এখান থেকে এটা প্রমাণিত যে হোমিওপ্যাথি ওষুধেও এগুলি হয়। আজকাল তো দেখতে পাবেন কেউ পাইলসের চিকিৎসা করছে, কেউ থাইরয়েডের চিকিৎসা করছে, কেউ কিডনির চিকিৎসা করছে, বা কিডনি রোগ নিয়ে আলোচনা করছেন বা করছেন। এগুলো কি, এগুলো বাস্তবে কিন্তু হোমিওপ্যাথি বিরোধী ভাবনা চিন্তা, এছাড়া কিছু না। এবার এই জায়গাটা যদি আমরা না বুঝতে পারি, আমরা একটা ওই অংশকে নিয়ে এত হাইলাইট করবো কেন, এটা কি সার্বিক অংশ? তা তো নয়। এই ফাঁদে আমরা পা দিতে পারি না কখনো। আমরা চিকিৎসা করব না কিডনির, বা আমরা চিকিৎসা করব না থাইরয়েডের, এ কথা বলছি না, কিন্তু আমাদের চিকিৎসা পদ্ধতি হবে কি, সার্বিকভাবে হবে, এবং সেখানে আর্টটা অবশ্যই থাকবে। আমি যেটা প্রথমেই বলেছি, আর্টের জায়গাটা বলেছি। এবার আসুন, এবং আমি প্রচলিত স্রোতের বিরুদ্ধে এই কথাটা বললাম, কিন্তু এবার তার ফ্যামিলি হিস্ট্রির মধ্যে কি পাওয়া যাচ্ছে, তার বাবার টিবি ছিল, হ্যাঁ, বাবার পরে সুগার হয়েছিল এবং হাই প্রেশারও ছিল, বাবার এটা পাওয়া গেছে, এবং তার এক আঙ্কেলের মানে কাকার ক্যান্সারও পাওয়া গেছে। দেখুন, ক্যান্সার পাওয়া গেছে, ক্যান্সার পেলেই আমরা নিত্য শুরু করে দিই কার্সিনোসিন দেবো বলে, কিন্তু ক্যান্সার পেলেই যে কার্সিনোসিন দিতে হবে এরকম শিক্ষা তো নেই। মায়ের কি পাওয়া গেছিল, মায়ের বাত পাওয়া গেছিল এবং গ্যাস্ট্রিক ট্যাবলেটস পাওয়া গেল, মায়েরও কিন্তু পাইলস ছিল, যেটা অপারেশন হয়েছে, অপারেশনের পর রেকার করে। এই যে ঘটনা, তার এখান থেকে পাস হিস্ট্রিতে কি পেলাম, তার ওই অপারেশন হয়েছিল, সিজারিয়ান অপারেশন হয়েছিল মেয়েটার ক্ষেত্রে, তার মেয়ের ক্ষেত্রে, মানে দ্বিতীয় সন্তানের কথা বলছি, এবং তারপরে তার পাইলস হলো, পাইলসটা হোমিওপ্যাথিতে যেই সারলো, তারপরে তার কি হলো, পায়খানাটা অবস্থা হয়ে গেল। তারপর হোমিওপ্যাথি তো সারেনি, ল ফলো করে নাই, যিনি সারিয়েছেন তিনি হোমিওপ্যাথির বেসিক দর্শনটাই বোঝেন না, তিনি বিজ্ঞানটা বুঝেছেন, সিমটম ধরেছেন, সিমটম ধরে ওষুধ দিয়েছেন, সিমটম চলে গিয়েছে, সিমটম তো চলে গেল, রুগীটা ভালো হলো না। কেন ভালো হলো না? কারণ তার এই ওষুধ প্রয়োগের মধ্যে আর্ট ছিল না বলে। আর্ট যদি থাকতো, হোমিওপ্যাথিক আর্টটাকে যদি তিনি অ্যাডপ্ট করতেন, কখনোই এই ঘটনা ঘটতো না। সিমটম দূর করে দেওয়াই হচ্ছে অন্যান্য চিকিৎসা ব্যবস্থার মূল প্রতিপাদ্য বিষয়। হোমিওপ্যাথি তো তা নয়। হোমিওপ্যাথি তো সার্বিকভাবে তাকে দেখতে হবে পেশেন্টটা সারলো কিনা, তার মেন্টালি ইমপ্রুভমেন্ট হলো কিনা, এই সব জায়গাগুলো সব দেখতে হবে সার্বিকভাবে, এক কথায় মেন্টালি ফিজিক্যালি সে বেটার আছে কিনা, এই জায়গাটা আমাদের দেখতে হবে। তা আমার কাছে তখন আবার ছুটে এসছে, আমার কাছে যখন এসছে তখন তার কি হয়েছে না, ওই ওই পাইলস নিয়ে এসছে, ওই 12 দিন ধরে হচ্ছে, হ্যাঁ, এবং সেটা পায়খানাটা খুব শক্ত হয়েছিল, শক্ত হওয়ার পর হয়েছে, এবং সেটা হচ্ছে মাঝে মাঝে চুলকাচ্ছে, ইচিং অ্যান্ড বার্নিং স্টুল আফটার, এবং স্টুল আফটার এই যে পায়খানার পর বার্নিং যেটা হচ্ছে সেটা 15 মিনিট ধরে থাকছে। তারপরে অ্যাসিডিটি,
শাওয়ার মাউথ, চানাচুর খেলে আর রক্ষে নেই, তার টি সহ্য হয় না, চা সহ্য হয় না, হুম, তার সিঙ্গারা খেলে সহ্য হয় না, বিস্কুট খেলে তার সহ্য হয় না, এইগুলো একটা পেলাম। এরপরে সে বলছে পেটটা ভারী হয়ে যায়, এটা অম্বল কিনা সে বুঝতে পারে না, পেটটা ভারী হয়ে যায়, সে কি মাংস খেলে পরে হয়, মুগ ডাল খেলে হয়, আঙুর খেলে হয়, মটর ডাল খেলে হয়, মাছ খেলে হয়, ডিম খেলে হয়, তারপরে হচ্ছে কলমি শাক খেলে হয়, তারপরে হচ্ছে আহ, ওই ফুলকপি খেলে হয়, আর গরম মশলা খেলে হয়, এই জায়গাগুলো হয়। এইবার দেখুন, রোদে গেলেই তার মাথাটা ঘোরে, রোদে গেলেই তার মাথাটা ঘোরে। মেন্স 4 days পিসিওডো স্ট্রং, তার মাসিকটা কিন্তু কি বলছে, ফিসিওডোর স্ট্রং, স্ট্রং কথাটা এখানে লেখা আছে। রিমার্কেবল টেন্ডেন্সি টু টেক কোল্ড, ওয়েট গেটিং, বিশেষ করে রেন, কিন্তু হলে কি হবে, তার ডিসচার্জটা অনলি লেফট সাইড দিয়ে বেরোয়, তার নাকের যে ডিসচার্জ অনলি লেফট সাইড, রাইট সাইডে কখনোই আসে না। টুথেক ছিল, কোল্ড ড্রিঙ্কস বেড়ে যায়। এবার তার খেতে ভালোবাসে কি, চাউমিন খেতে ভালোবাসে, ঝাল প্রচুর খেতে ভালোবাসে, নুন খেতে ভালোবাসে, গরম খেতে ভালোবাসে। থার্স্ট নট, তার জল পিপাসাই নেই, মায়ের সাথে মনে পড়লে একটু আধটু খায়, এই পর্যন্ত। স্লিপ অন ব্যাক, চিতে শুতে ভালোবাসে। মাস্ট বাথ, মানে তার শুতে ভালো লাগে, এই স্নান, স্নান সে অবশ্যই করে, হ্যাঁ, এবং তার ঘাম, প্রচুর ঘাম হয়, স্পেশালি তার ফেস, আপার লিপ, ব্যাক, এই জায়গাগুলো। অ্যাভারশন টু কোম্পানি। আরেকটা কথা বলছি, উইপিং টু সি স্যাড স্টোরিজ, যদি স্যাড স্টোরিজ দেখে তাহলে সে কিন্তু কেঁদে ফেলে, এটা কিন্তু শরিক সিমটম, এটা সহানুভূতির জায়গাটাকে প্রকাশ করছে। তারপরে একটা কথা বলেছে, গান সে ভালোবাসে, কিন্তু গান গাইতে শুরু করে, গান গাইতে গাইতে সে কেঁদে ফেলে। যখন কোনো গান গায়, গান গাইতে গাইতে সে কেঁদে ফেলে। এবং আমি গান, হ্যাঁ গান তবু ভালো লাগে, গান গাইতে গাইতে কাঁদে সে, হ্যাঁ গান না পারে ঠিক আছে, তখন আবার পরে কোনো গান মনে আসলে কিছুটা গাইবার পরে চোখ দিয়ে আমার জল চলে আসে, এই কথাটা সে বলছে। হট পেশেন্ট। এইবার দেখুন, এই যে পেশেন্টটার যেটা, এই পেশেন্টটাকে আমরা যদি এই অঙ্ক করি, যদি মিট আফটার, মুগ ডাল আফটার, মটর ডাল আপ, সবই কিন্তু রেপারেটিতে পাবেন, ফিশ, এগ, হ্যাঁ, তারপর ভেজিটেবলস, কলিফ্লাওয়ার, গ্রেপস, এই সবগুলো নিয়ে আপনি জীবনও একে থুজা দিতে পারবেন না, থুজা আসবে না কোনোভাবে। তাহলে এই কেসটা থুজার হলো কেন, কিভাবে হলো, কেন হলো, এই জায়গাটা আমাদের একটু ভাবতে হবে। পরে তার অবজারভেশনগুলি পরে বলছি। আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, আগেই কিন্তু আমি বলেছি তার পাস হিস্ট্রির মধ্যে সে কি হয়েছিল, তার ভ্যাকসিন যখন নেওয়া হয়েছিল, তার হচ্ছে বাঁ পায়ে থাইতে তার আলসার হয়েছিল আফটার ভ্যাকসিনেশন। তারপরে কি হলো, তার স্ক্যাবিস হয়েছিল, সেই স্ক্যাবিসটা এক্সটার্নাল অ্যাপ্লিকেশন করে কমানো হয়েছিল, সেখানে ডিসচার্জটা কেমন ছিল, অফেন্সিভ ছিল এবং ফিসিওডো ছিল। খেয়াল করে দেখুন, তার মানে কি, এই যে ইওলো ছিল, ইওলো ডিসচার্জ হচ্ছে, ইওলো ডিসচার্জ জেনারেল সিম্পলিটিক ইন নেচার, কালারটা, হ্যাঁ। এবার তারপরে কি হচ্ছে, তার ডিসচার্জটা কি হচ্ছে, ডিসচার্জ ওডোর, ইয়েটা কি হচ্ছে, ওডো ফিসিওডোরটা, ফিসিওডোরটা হচ্ছে সাইকোটিক ফেনোমেনা। তার মানে এখানে সাইকোসিসের এলিমিনেটিং প্রসেস চলছিল, অবশ্যই চলছিল, সেটাকে সে চিকিৎসা করে সে কমিয়ে ফেলেছে। তার তার মানে কি, এখানে তাহলে একটা কি সাইকোসিসের সাপ্রেশন হয়েছে, ভ্যাকসিনেশন থেকে একটা হয়েছে, তবে স্ক্যাবিস থেকে হয়েছে, তারপর আরেকটা জায়গায় হয়েছে, তার তো দ্বিতীয় বাচ্চা মেয়ে হওয়ার সময় তার সিজারিয়ান হয়েছে, সেখানেও তার একটা কিন্তু সাপ্রেশন হয়েছে, সেটাও কিন্তু সাইকোটিক নেচার হবে, যেহেতু তার অপারেশনের কেস ছিল, রেফার টু JHLN। তাহলে দেখা যাচ্ছে কি, যে এই যে তার মূল বিষয়টা কি, সাপ্রেশন অফ সাইকোটিক মায়োসিস, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এইবার আমি তার হচ্ছে মেন্টাল ইয়েতে চলে গেলাম যখন, তখন কিন্তু এই যে গান গাইলেই সে যে কাঁদতে শুরু করে, হ্যাঁ, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আবার দেখা যাচ্ছে যে ওই উইপিং টু সিট স্যাড স্টোরিজ, আমরা এইটাকে কভার করার চেষ্টা করব, কিন্তু করতে গেলে পরে কেসটা আসছে না, ওই জন্য এটাকে আমাদের বাদ দিতে হলো আমাকে। এবার এই যে উইপিং টু স্যাড, এই যে সিঙ্গিং স্যাড সং, এটা যখনই আমি দেখলাম, এখানে দেখা যাচ্ছে থুজা, ন্যাট্রাম কার্ভ, ক্রিওজোট,
হ্যাঁ, গ্রাফাইটিস, গ্রাফাইটিস ডেফিনেটলি এটা সাইকোটিক ফেনোমেনা ঘটেছে, গ্রাফাইটিস আসবে না এখানে, শরিক ড্রাগ আউট হয়ে গেল। তাহলে এখানে ন্যাট্রাম সালফো আছে এর মধ্যে। এবার তাহলে দেখা যাচ্ছে কি সাইকোসিসের দিক থেকে এই সাইকোসিস সাবপ্রেশনটা হয়েছে, সাইকোটিক ফেনোমেনাটা বারে ঘটেছে। তাহলে এই যে রিপিটেড সাইকোসিসের যে ফেনোমেনাটা বারে ঘটেছে, এইটাকে আমরা বাদ দিতে পারি না কোনোভাবে। এইবার তারপর কি করা হলো, তাকে ওইখান থেকে দেখুন যদি দাঁত যদি, এইবার দেখুন রেপারেটটা কাজে লাগবে যেমন। হ্যাঁ, এইবার হলো কি আমি দেখলাম যে ওই এলিমিনেটিং প্রসেস করতে গিয়ে দেখলাম ওখানে একটা সার্ভার যেহেতু ইয়ের মধ্যে আছে, ওই ওই উইপিং সিং ফ্রম, ওখানে কি আসছে, ন্যাট্রাম সার্ভার আসছে আর সুজা আসছে। যেহেতু সাইকোটিক ফেনোমেনাটাকে আমি ধরেছি, যার জন্য বাদ দিয়েছি আমি ন্যাপাইটিস ক্লিওজেড এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি মেয়েটা। তাহলে ব্যাপারটা কি হলো, এরপরে কি হলো, যেটা কি আসবে, আপনি যদি ফিসবির অর্ডার যদি দেখেন সেখানে ন্যাট্রাম সাল্ভ নেই। ন্যাট্রাম সাল্ভ নেই মানে যে আমি দিতে পারবো না এরকম ব্যাপারটা নয়, সেখানে সুজা অবশ্যই ভালোভাবে আছে। হ্যাঁ, নেই মানে দিতে পারবো না এরকম দৃশ্যের প্রতিক্রিয়া করা উচিত না। যেহেতু ওটা একটা ডিপ্যাক্টিং ন্যাট্রাম, ন্যাট্রাম সাল একটা ডিপ্যাক্টিং ড্রাগ। এইবার দেখুন মজাটা অন্য জায়গায়, সেটা হচ্ছে কি এই যে পেশেন্টটার যে মূল ব্যাপারটা যেটা অ্যাভারশন টু কোম্পানি, সেখানেও কিন্তু সুজা বসে আছে। মেন্টাল সিমটমের শুধুমাত্র শরিক সিমটমটা যেটা আর কি, যে আমাদের যে তার ওই যে সহানুভূতির জায়গাটা যেটা, এই জায়গাটা যদি আমি বাদ দিই তাহলে কিন্তু তার সাইকোটিক ফেনোমেনাটা পরিষ্কার হয়ে যাবে। এবং তার মায়েরও ক্ষেত্রে লক্ষ্য করে দিচ্ছে, মায়েরও কিন্তু পাইলস ছিল, কিন্তু মায়েরও কিন্তু বাত ছিল, কিন্তু লক্ষ্য করে দেখুন বাত ছিল, কিন্তু এগুলো মোর অরলেস সাইকোটিকের নেচার হয়। তাহলে দেখা যাচ্ছে কি যে এই যে পেশেন্টটা যখন, এটা হচ্ছে সাইকোটিকের নেচার, যখনই আমি তার ওই সাইকোসিসের সঙ্গে যেন ট্যালি যখন করতে যাচ্ছি, ব্যাড এফেক্টস অফ ভ্যাকসিনেশন আমরা ধরতেই পারি, কারণ তার তো আলসারেশন তৈরি করেছিল। ব্যাড এফেক্টস ভ্যাকসিনেশন আমরা ধরতেই পারি, তার সঙ্গে আপনি এই যে রেপারেটারি ইয়েটা করুন, উইপিং সিঙ্গিং ফর্ম, দেখবেন সুজা ছাড়া কি হবে। তাহলে তার মানে কি আমি রেপারেটারি হেল্প নেবো না এরকম তো কথা নয়, সেটা কি সম্ভব নাকি রেপারেটারি ছাড়া হোমিওপ্যাথি চিকিৎসা করা? কিন্তু রেপারেটারি যে সিস্টেমে চলছে, ওই যে মানে নিউটনের সিস্টেমে যে চলছে, এই নিয়মে যদি চলে তাহলে কিন্তু আমি জীবনে থুজা আনতে পারবেন। আর যদি শেক্সপিয়ারের নিয়মে যদি চলে তাহলে থুজা চট করে চলে আসবে। এবং থুজা দেওয়ার পর কি ঘটনাটা ঘটেছিল সেটাকে শুনুন। থুজা 30 দিয়েছিলাম, 6, 7, 12-তে দিয়েছিলাম, 6, 7, 12। পাইলস বেটার, ইচিং অ্যান্ড বার্নিং বেটার, মানে ওই যে পাইলসের মধ্যে যে ইচিং বার্নিং যেটা বেটার, অ্যাসিডিটি ফার বেটার, তার যে অ্যাসিডিটি যেটা ওটা সেটা ফার বেটার, হেভিনেস অফ অ্যাবডোমেন রিলিফ, মানে হেভিনেস অফ অ্যাবডোমেন তার পুরো চলে গেছে। কতদিনের মধ্যে গেছে? 6, 7-এ দিয়েছি আর 2, 8-এ এসছে। দেখুন পিসিওডোর লেস, পিসিওডোর লেস তার মানে কি, তার এলিমিনেটিং প্রসেস যেটা চলছিল সেটার উপর তাহলে কাজ করেছে ওষুধটা। এবং এরপরে পেশেন্টটা কিন্তু গায়েব হয়ে যায়। তার মানে কি প্রথম প্রেসক্রিপশনটা ছিল 6, 7, 12-তে, তারপর 2,8, 12-তে এসছিল, আসার পর পেশেন্ট গায়েব, পেশেন্ট আর আসেনি। এই পেশেন্ট পরে আসে 5-1-14-তে আসে, 5-1-14-তে আসে, সে এসে কি বলে, আফটার টেকিং মেডিসিন সি ইজ ওয়েল। এই যে আমার কাছে যে 32 খেয়েছিল পরপর, তাতেই শেষ ভালো ছিল, অ্যাসিডিটি বেটার, অ্যাসিডিটি এখন ভালোই আছে, হেভিনেস অ্যাবডোমেন ভালোই আছে, লিউকোরিয়ার একটা গন্ডগোল ছিল সেটাও এর মধ্যে হয়েছিল, সেটাও সেরে গিয়েছিল। কিন্তু মেন্সের ফিসিওডোর যেটা ছিল সেটাও কিন্তু এখন নেই, ফিসিওডোর নেই। টেন্ডেন্সি টু টেক কোল সেটা এখনো আছে, খিদে একদম নেই, কিন্তু থার্স্ট বেটার। তারপরে সে কি বলছে, বর্তমানে তার কমপ্লেনটা কি, আবার ওইটা হয়েছে, মানে ওই হর্সের যে কথাটা বলছে যেটা, স্টিচিং, স্টিচিং নেচার, এবার কাটার মতো লাগছে, স্টুল আফটার, আপ টু ইভিনিং, এমনি আসেনি, সকালবেলা পায়খানা করলে পরে সন্ধ্যে পর্যন্ত, আগেতে কি হতো 15 মিনিট থাকতো, সেটা সন্ধ্যে পর্যন্ত টানছে, একটানা সে চলে যাচ্ছে, পালসেটিং এর বার্নিং, পালসেটিং এর বার্নিং, রিলিফ বাই সিটিং, রিলিফ বাই সিটিং, রিলিফ বাই সিটিং এ কিন্তু আপনি সুজা এখানে পাবেন না। কিন্তু এই যারা মলদারে অর্শের এই যন্ত্রণা খোঁচার যারা ইতিহাস যারা জানেন, তাদের ক্ষেত্রে দেখবেন ওই বসতেই পারে না তারা, এটাই হচ্ছে ঘটনা। বরঞ্চ বসলে যদি আরাম হয় সেটা রেদার আনকমন। যাই হোক, আমি এগুলোকে কোনোটাকেই গুরুত্ব দিই।
হ্যাঁ, স্পট অন ফেস তার হচ্ছে ওই মুখে কিছু দাগ আছে। তা আমি তাকে তো পেয়েছি, ধরুন ফার্স্ট 30 প্রেসক্রিপশন করেছিলাম 6/1/12 করেছিলাম। তারপরে আমি কি করলাম, 2 বছর ভালো ছিল সে তো নিজেই বলছে, 5/1/14 আমি তাকে দিলাম থুজা 200 দিলাম, থুজা 200 দিলাম। থুজা 200 দেওয়ার পর তারপর সে 5/2/14 এসেছিল, 5/2/14 তার স্বামী এসেছিল সম্ভবত, পেশেন্ট এখানে আসেনি। অল অল ইজ বেটার, টেল বাই হার হাজবেন্ড, মানে সবকিছুই বেটার আছে, তার হাজবেন্ড এটা বলেছে, এই বলে বাই হাজবেন্ডের ইয়ে কথাটা লেখা আছে এখানে। তাহলে এইটা হলো, হওয়ার পর কিন্তু সে ওষুধ নিয়ে চলে গেল। তারপরে 25 দিনে সে এসেছিল, 25 দিনে এসে সে বলছে যে একবার আমার ব্লিডিং হয়েছিল হার্টস্টুল থেকে, এছাড়া আমার আর কোনো অসুবিধা নাই, এবং আবার সে গায়েব হয়ে গেছে, আজ পর্যন্ত আর সে আসেনি, পরে কি হলো আমি বলতে পারবো না। কিন্তু ঘটনা হচ্ছে যেটা এইখানে, তাহলে একটা জিনিস প্রমাণিত হচ্ছে যে এই যে থুজা তাকে যে দেয়া হলো, পরবর্তীতে তার ওষুধ অনেক কিছু লাগতে পারত। তা পেশেন্টের ক্ষেত্রে দেখুন, থুজা 30 দিয়ে প্রায় কতদিন হিসেবটা করি, 6/7/12, 6/7/12 পর হচ্ছে 5/1/14, চিন্তা করা যায়, প্রায় বছর দেড়েক একদম ভালো ছিল থুজা 30-তে। তার মানে এই যে ছোট পোটেন্সিতে যে ভালো থাকে না, এরকম একটা গল্প অনেক সময় আছে, সবসময় হায়ার পোটেন্সি দিতে হবে এরকম ব্যাপারটা নয়। যদি পেশেন্টের স্বাস্থ্য যদি ঠিক থাকে, পেশেন্টের সবকিছু বিচার বিবেচনা করে যদি আমরা ঠিক ঠিক দিতে পারি, শুধু সিলেকশনটা নয়, পোটেন্সিটা একটা ব্যাপার আছে, কিন্তু পোটেন্সি ডোজ কতগুলো দেবো এগুলো ভাবতে হবে। ফলে আজকে যে আলোচনাটা করলাম, এই আলোচনাটা যদি আমার বন্ধুদের যদি ভালো লাগে, তাহলে আপনারা হোমিও দর্পণ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। জয় টু হ্যারিম্যান, জয় টু হোমিওপ্যাথি, এইটুকু বলে আজকের বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।